নন্দিনী চুপচাপ সামনে এসে দাঁড়ালো। আয়মান ফোন থেকে চোখ তুলে তাকাতেই আবারও চোয়াল শক্ত হয়ে এলো। মেয়েটা হাঁটু অবধি ফ্রক পরে দাঁড়িয়ে আছে। দোস্তু দাড়ি, সে কেন এইসব শপিং করতে গেছে? করেছে বলে কি বাইরেও এইসব ড্রেস আপে যেতে হবে? ধবধবে ফর্সা হাঁটুগুলো বের হয়ে আছে। রিকশাওয়ালা থেকে টোকাই পর্যন্ত তাকিয়ে থাকবে এই হাঁটুগুলোর দিকে। তার নিজেরও চোখ চলে যাচ্ছে বারবার। এই মেয়েটা তার ভাইয়ের হাতে না পড়ে তার হাতে একবার পড়ত, তাহলে সে ২৪ ঘন্টা বোরকা পরিয়ে রাখত। কিন্তু আফসোস, সেই রকম কোনো রাইট নাই তার। এদিকে দেখো, টুপটুপ করে জল পড়ছে চুল থেকে। ইচ্ছে করে মেয়েটা মাথার পানিটুকুও মুছেনি। আয়মান জোরে একটা শ্বাস ফেলে বলল, তোমার জন্য একটা নীল রঙের গাউন কিনেছিলাম, দেখেছ? নন্দিনী নীরবে মাথা নাড়াল। ওইটা সমুদ্রের জলের সাথে ম্যাচিং করে কিনেছিলাম। আজ বরং ওইটা পরো, আমরা লাঞ্চ করে সমুদ্র পাড়ে যাব। নন্দিনী চলে যেতে নিতেই আয়মান ডেকে বলল, শোনো। নন্দিনী তাকাতেই বলল, চুল থেকে পানি ঝরছে, চুলগুলো ভালো করে মুছে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নাও, নয়তো তোমার জ্বর চলে আসবে। আর এখন কিন্তু ওয়েদারও চেঞ্জ হয়েছে, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। বিনা বাক্য ব্যয়ে নন্দিনী চলে গেল। মিনিট ২০ পর রেডি হয়ে বের হলো। নন্দিনীর উপস্থিতি টের পেতে আয়মান দেখল খুব সাদাসিদে দেখাচ্ছে, কিন্তু গোসল করায় স্নিগ্ধ লাগছে। হাত পায়ে বোধহয় কিছুই মাখেনি যে মেয়েটা, কেমন শুষ্ক শুষ্ক দেখাচ্ছে। ময়শ্চারাইজার লাগিয়েছ? না। কেন? এমনি। আয়মান তপ্ত শ্বাস ফেলল। একটা ঘাট তেরা মেয়ের সাথে তার কোন কুক্ষণে দেখা হলো। ওদিকে দেখো, তার বাবাও কথায় কথায় তার ভাইকে ঘাট তেরা ছেড়ে বলে। বাহ, এদের একদম ব্যাটে বলে মিলেছে। পারফেক্ট ম্যাচ, পারফেক্ট কাপল। একজন আরেকজনকে পারবেও নাকে দড়ি দিয়ে ঘোরাতে। মেয়েটা যেমন জেদি, তার ভাইও তেমন বদমেজাজি। একটাকে একটা ভালোই রামধোলাই দিয়ে সামলাতে পারবে। কোথাও যেন শুনেছিল প্রতিটা ঘাটতেরা মানুষের তার থেকেও দ্বিগুণ ঘাটতেরা পার্টনার জোটে। কথাটা আজ সত্য বলে প্রমাণিত হলো। এই জন্যই বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই মেয়ে তার ভাগ্যে পড়লে তার জীবনটা তেনা করে ফেলত। যাক, আল্লাহ বড় বার মেছেগেন। তার ভাই সামলাতে পারলেই হলো, আর এখন সে মানে মানে বাঁচতেই পারলেই হলো। নীরবতা ভেঙে বলল, শোনো, এক্ষুনি মুখে সানস্ক্রিন এবং হাতে পায়ে ময়শ্চারাইজার লাগিয়ে আসো, কুইক। নন্দিনী চলে যেতে নিতেই পেছন থেকে ডেকে বলল, আচ্ছা শোনো, তোমার জন্য নীল কাজল কিনেছিলাম, ওইটাও একটু হালকা করে পরে নিও, ড্রেসের সাথে ভালো লাগবে। নন্দিনী চলে গেল। আয়মান কেন বলেছে জানে না, তবে আজ নীল ড্রেসের সাথে নীল কাজলে নন্দিনীকে দেখতে খুবই ইচ্ছে করছে। নন্দিনী আসতেই আয়মান এক পলক তাকালো। গাঢ় করে গাজল পড়েছে। এটা যে তার উপর জিদ করে পড়েছে, আয়মান ঠিকই বুঝল। তবে গাঢ় করে দেওয়ায় এখন আরও ভালো লাগছে। মেয়েটাকে এখন সাত সকালের বিলের জলে সদ্য ফোটা নীল শালুক ফুলের মতো লাগছে, এবং নীল আকাশ আকাশও বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আকাশ জড়িয়ে নিয়েছে ওই মোম ফর্সা দেহ। কিন্তু এত সুন্দর মুখটাকে মেয়েটা প্যাঁচার মতো করে রেখেছে। আয়মান তপ্ত শ্বাস ফেলল। নন্দিনীর মাথায় ব্রিম মাল্টি কালারের সান এবং বিচ লেডিজ হ্যাট পরিয়ে, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক দিয়ে, আর কাঁধের উপর আড়াআড়ি করে সাইড ব্যাগটা দিয়ে দিল। নন্দিনীকে এখন সত্যি খুব দারুণ দেখাচ্ছে। এখন তো মনে হচ্ছে নীল পরি, কোনো দেশের প্রিন্সেস। আয়মান চোখ সরিয়ে নিল। দিন দিন মেয়েটার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সে। অনুভূতিগুলো আরও গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। আয়মান দীর্ঘশ্বাস ফেলে মাস্ক পরে হাঁটা দিল। একসাথে রেস্টুরেন্টে বসল দুজনে। মেনু বুকটা উল্টে পাল্টে দেখে ওয়েটারকে ডেকে বলল, 2টা ফ্রাইড রাইস, 2টা বিফ সিজলিং, ফিশ উইথ রেড সস 2টা, থাই স্যুপ স্পেশাল 2টা, 4টা অন্থন, 2টা স্প্রিং রোল, পেপসি আর মাশরুম উইথ সি ফুড। বলতে নিতেই নন্দিনী বলল, এগুলো কার জন্য আর এত কিছু কেন? আমাদের জন্য। আমি এসব খাবো না। তো কি খাবে অর্ডার করো, বলেই মেনু বুক এগিয়ে দিল। সামুদ্রিক মাছ আর ওই যে শুটকি মাছ, ওই সব মেনু অর্ডার করেন। আয়মান মুচকি হাসল। নন্দিনী দেখল না তা। নন্দিনী নিজেই পছন্দ করে অর্ডার করল। আয়মান ছেড়ে দিল নন্দিনীকে। খাওয়া দাওয়া শেষে আয়মান নন্দিনীকে পার্শ্ববর্তী একটি মার্কেটে নিয়ে গেল। এক পাতা স্টোনের টিপ কিনে ছোট্ট একটা টিপ পরিয়ে দিল কপালে। একটা পিঙ্ক কালারের লিপ গ্লস কিনে বলল, সেদিন তোমার জন্য সব শপিং করেছি,
কিন্তু তুমি কিছুই ইউজ করছো না। আচ্ছা, এখন এটা ঠোঁটে পড়ে নাও, ঠোঁটগুলো শুকনো দেখাচ্ছে। বলেই 4 মুঠো গাঢ় সবুজ রঙের কাঁচের চুড়ি আর টিয়া রঙের 2 মুঠো চুড়ি কিনে নন্দিনীকে পরতে বলল। নন্দিনী পরতে পারছিল না। আয়মান হেল্প করল। দুপাশে সবুজ আর মধ্যে টিয়া রঙের চুড়ি। বাহ, এখন দেখতে আরো দারুণ লাগছে। ফর্সা হাতে চুড়িগুলো ফুটে উঠেছে আর ঝুনঝুন করছে। সত্যি খুব দারুণ লাগছে। আয়মান নন্দিনীকে বার্মিজ আচার কিনে দিয়ে বলল, এটা ট্রাই করো, খেতে খুব দারুণ। নন্দিনী খেয়ে দেখল সত্যিই দারুণ। ওরা সমুদ্র পাড়ে চলে গেল। ততক্ষণে টাইম অনুযায়ী জোয়ার প্রায় আরও 1.5 ঘন্টা পূর্বে এসেছিল। জোয়ারের সাথে সাথে বিপুল পরিমাণে নীল জলের নীলাম্বরী শামুক ঝিনুক ভেসে আসছে, সেই সাথে নানান রকমের মাছ। মানুষ লাফালাফি করে কুড়াচ্ছে, তা দেখে নন্দিনী ছটপট করছে। আয়মান বুঝতে পেরে বলল, ঝিনুক কুড়াবে না? নন্দিনী মাথা নাড়ালো। যাও, ইচ্ছে মতো কুড়াও, আমি তোমার কয়েকটা পিকচার তুলে নিচ্ছি। আচ্ছা। নন্দিনী জুতা, ব্যাগ, সানগ্লাস, বিচ হ্যাট এবং মাস্ক সব খুলে আয়মানের হাতে ধরিয়ে দিয়ে ঝিনুক কুড়াতে লাগলো। বেশ কতগুলো শামুক, ঝিনুক, শঙ্খ কুড়িয়ে নিল। আয়মান বেশ কতগুলো পিকচার তুলে নিল। সবগুলোই খুব সুন্দর এসেছে। ঝিনুকমালা ঝিনুক কুড়াচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। মেয়েটাকে ঠিক এখন একটা বাচ্চা বলে মনে হচ্ছে আচার আচরণে। মনে মনে বলল, ঝিনুকমালা, আমার ঝিনুকমালা। ইয়া বড় একটা লবস্টার দেখতেই নন্দিনী চেঁচিয়ে উঠে আয়মানকে ডাকল। নন্দিনী সাহস করে বালির সাথে শক্ত করে চেপে ধরে বলল, এটা ধরুন, আমার ব্যাগে শপিং ব্যাগ আছে, ওটাই ঢুকিয়ে নিন। আয়মানের সত্যি খুব হাসি পেল। মেয়েটা আসার সময় আবার ব্যাগের মধ্যে শপিং ব্যাগও এনেছে। আয়মান লবস্টারটা আর ঝিনুকগুলো কুড়িয়ে ব্যাগে নিল। এভাবে আরও 2টা লবস্টার ভেসে আসতেই নন্দিনী ধরে ফেলল। আকস্মিক ঢেউয়ের সাথে হঠাৎ বেশ কতগুলো রঙিন কাঁকড়া ভেসে এসে নন্দিনীকে তাড়া করা শুরু করলো। নন্দিনী চিৎকার করে দিক দিশা ভুলে আ আ করে সমুদ্র পাড়ে বালির মধ্যে সমানে দৌড়াতে লাগলো। কাঁকড়াগুলো সাইজে বিশাল বড়। নন্দিনী যত দ্রুত দৌড়াচ্ছে, কাঁকড়াগুলো তত দ্রুত তাকে তাড়া করছে। নন্দিনী দৌড়ে পারছে না তাদের সাথে। কিভাবে তাড়া করছে যেন পূর্ব শত্রুতামি রয়েছে। এছাড়াও যেন ওরা দৌড়াদৌড়িতে প্রশিক্ষণ প্রাপ্ত। আয়মান দৌড়ে গিয়ে বেশ কয়েকটি কাঁকড়াকে জুতো দিয়ে আঘাত করতেই কুপোকাত হয়ে গেল। এর মধ্যে একটা কাঁকড়া নন্দিনীর পায়ের আঙুলে চেপে ধরল। নন্দিনী হুমড়ি খেয়ে নিচে পড়ে চিৎকার করতে লাগলো। সাথে সাথে আরও কয়েকটা কাঁকড়া এসে ড্রেস কামড়ে ধরল। নন্দিনী সমানে চিৎকার করতে লাগলো। কয়েকজন মানুষের ভিড় লেগে গেল। কেউ কেউ হেল্প করার বদলে পিকচার তুলতে লাগলো, যেন খুব মজার কিছু, কিংবা কোনো সিনেমার শুটিং হচ্ছে। অনেক কষ্টে আয়মান আর কয়েকজন লোক মিলে সেগুলোকে মেরে ছুটালো। নন্দিনী ভয়ে আধমরা হয়ে গেল। ক্ষতস্থান থেকে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। আয়মান ব্যাগ থেকে গজ বার করে ব্যান্ডেজ করে দিল। এরপর বাকি কাঁকড়াগুলোকেও মারল। গুনে দেখলো 11টা। আরগুলো চলে গেছে জোয়ারে ভেসে। আয়মান কাঁকড়াগুলো ব্যাগে ঢুকাতে নিলে নন্দিনী কোকাতে কোকাতে বলল, এগুলো ব্যাগে নিচ্ছেন কেন? ফেলে দিন। ছিছি। ফেলবো কেন? আরে আপনি কি পাগল হয়েছেন? কাঁকড়া দিয়ে কি করবেন? দারুণ রেসিপি করব। ওয়াক, ছিছি, এটা দিয়ে কিভাবে রেসিপি করে? আপনি কি প্রেতাত্মার? কেন, তুমি জানো না? না। দেখবে? না, এখনই তো দেখতে ঘৃণা লাগছে। যতই ঘৃণা লাগুক, সবগুলো ভেজে আজ তোমাকে খাওয়াবো। ছি ছি, আপনি খান এই সব। আমি জীবনে ওই সব খাবো না, মরে গেলেও না। সেটা হোটেলে ফিরো, তারপর দেখব কে খায় আর না খায়। তখন ছি ছি করা চাও দেখাবো। নন্দিনী হোঁচট খেল। আয়মান যদি সত্যি সত্যি তাকে খাওয়ায়? বলল তো খাওয়াবে। ওয়াক, যত যাই হোক জীবনেও সে কাঁকড়া খাবে না। খাবারের কি এতই অভাব যে কাঁকড়া খেতে হবে? হোটেলে ফিরে আয়মান কাঁকড়াগুলো পরিষ্কার করে কিছু ফ্রাই এবং কিছু মাখা মাখা করে ভুনা করল। রঙিন কাঁকড়া ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাইও করল। আর বিশাল সাইজের লবস্টারটার 2টাকে ফ্রাই করে নিল, আরেকটাকে কুচি কুচি করে কেটে স্পেগেটি রান্না করল। স্পেগেটি মূলত ইটালিয়ান খাবার, যেটি পাস্তা গোত্রের হলেও দেখতে নুডলসের মতো। খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। আয়মানের সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে স্পেগেটিও একটি, তাই লবস্টার দেখতেই সর্বপ্রথম সেটাই মাথায় এলো। সব রেডি করে টেবিলে দিয়ে আয়মান শাওয়ার নিয়ে খাওয়ার জন্য নন্দিনীকে ডাকল। কিন্তু নন্দিনী কিছুতেই কাঁকড়া খাবে না। আয়মানও ছাড়ার পাত্র নয়।
ধমক দেওয়ার পর রুম থেকে বের হয়েছে। অতপর সন্ধ্যার নাস্তা হিসেবে আয়মান এক এক করে প্রথমে কাঁকড়াসহ সব ট্রাই করালো নন্দিনীকে। নিজেও দারুণ উপভোগ করল। খেতে খেতেই জিজ্ঞেস করল, কেমন লাগলো রেসিপিগুলো? নন্দিনী লাজুক হেসে বলল, সত্যি খুব দারুণ, তবে আপনার রান্নার হাত ভীষণ ভালো। এক চামচ স্প্যাগেটি মুখে দিয়ে বলল, আপনি কি সবসময় রান্না করেন? আপনার হাতের রান্না খেয়ে বোঝা যাচ্ছে আপনি পাকশাক করাই নিয়মিত। বউ বাচ্চা নাই, ভিনদেশে তো সব নিজেকেই করতে হয়। আপনাকে কেউ হেল্প করে না? সবসময়ই বাসায় রান্না হয় না, তবে হয় মাঝে মাঝে। আবার ভাইয়া বাইরের খাবার খেতে পারে না, তাই ভাইয়ার জন্য যে কোনো কিছু করে রাখি। এছাড়াও রান্নার সময় ভাইয়া, রায়হান, মেহেরাব ভাইয়া আর ফারাবি সহ সবাই আমরা একে অপরকে হেল্প করি। সবাই মিলেই এক এক দিন এক এক রকম আইটেম ট্রাই করি। সবার হাতের রান্নায় খুব দারুণ, বিশেষ করে ভাইয়ার। আপনারা সবাই একসাথে থাকেন? রেন্ট বাসায় নাকি মেসে? না, আমাদের বাসায়। ও, বাড়ি কিনেছেন নাকি অ্যাপার্টমেন্ট? বাড়ি। সেই বাসায় আদিত্য নিশ্চয়ই এখন একা রয়েছে। খুব করে মনে পড়ল আদিত্যের কথা। মনটা হঠাৎ মলিন হয়ে গেল। কি করছে আদিত্য? আয়মানের রান্নার প্রশংসায় পঞ্চমুখ নন্দিনী রাতে খেয়ে দিয়ে হাসি খুশি মুখে খুব স্বাভাবিকভাবে ঘুমাতে গিয়েছিল। মাঝরাতের দিকে আবারও সেই একই স্বপ্ন দেখে নন্দিনী চিৎকার করে ঘুম থেকে ধরফড়িয়ে উঠল। বুক ধরে জোরে জোরে শ্বাস ফেলে হাঁপাতে লাগল। মুহূর্তেই সারা শরীরে কম্পন ছড়িয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। এর কিছুক্ষণের মধ্যেই আজান হল। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তা মনে পড়তেই ভয়ে নন্দিনীর গলা শুকিয়ে এলো। আয়মান ঘুমায়নি। সে আজ ফজরের সালাত আদায় করে একসঙ্গে ঘুমাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সে মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আদিত্যকে মেলে কিছু বার্তা টাইপিং করছিল নন্দিনীর বিষয় উল্লেখ করে। যেহেতু আমেরিকায় এখন দিন, তাই মেইলে আদিত্যকে শতভাগ পাওয়ার সম্ভাবনা মনে করল। যদি বান্দা ল্যাপটপ অন করে মেইলগুলো চেক করে আর কি, তবেই। হঠাৎ চিৎকারের শব্দ কর্ণকুহারে প্রবেশ করতেই আয়মান ল্যাপটপ রেখে ব্যালকনিতে এসে দাঁড়ালো। দেখল নন্দিনীর রুমের লাইট জ্বালানো। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ হতেই আয়মান ঘাবড়ে গেল। দৌড়ে নন্দিনীর রুমের সামনে আসতেই দেখল ভেতর থেকে ডোর লক করা। আয়মান চাবি দিয়ে ডোরের লক খুলে ভেতরে প্রবেশ করতেই দেখল নন্দিনী ফ্যানের সাথে ফাঁস দেওয়ার চেষ্টা করছে। তার পাশে আরও একটি চেয়ার নিচে পড়ে রয়েছে। সম্ভবত সেটি পড়ার শব্দ হয়েছিল তখন। এমন দৃশ্য দেখতেই আয়মানের শরীরে কাঁপন ধরল। সে সময় বিলম্ব না করে দ্রুত নন্দিনীকে নামিয়ে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে গালের মধ্যে পরপর কষিয়ে দুটো থাপ্পড় মারতেই নন্দিনী ছিটকে ফ্লোরে আছড়ে পড়ল। মুহূর্তেই ঠোঁট ফেটে নাক দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগল। নন্দিনী রিয়াক্ট করতে ভুলে গেল। আবারও আয়মান তার গায়ে হাত তুলেছে। কত বড় দুঃসাহস আয়মানের! মুহূর্তেই নন্দিনীর মাথায় জেদ চাপল। সম্বিত ফিরতেই আয়মানের উপর ক্ষেপে দৌড়ে গিয়ে কাঁচের একটি গ্লাস ভেঙে আবারও নিজের পেটের মধ্যে ঢোকাতে নিল। আয়মান শক্ত করে হাত চেপে ধরে কৌশলে সেটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। নন্দিনী হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস ফেলছে। কি ভয়ঙ্কর দেখাচ্ছে মেয়েটাকে! ভোর রাতে নন্দিনীর এমন ভয়ঙ্কর রূপ দেখতেই আয়মান প্রচণ্ড চিন্তিত হল। ভাবল, তখন তো খুব হাসি খুশি ছিল মেয়েটা। কাকড়া খাবে না বলে ভীষণ জেদ ধরেছিল। আয়মানও ছাড়ার পাত্র ছিল না। ছি ছি করার জন্য নন্দিনীকে কাঁকড়ার রেসিপি খাইয়ে তবেই সে ক্ষান্ত মেয়েছে। প্রথম অনেক দোনোমনো করলে শেষে কিন্তু নন্দিনী আয়মানের ধমক খেয়ে ঠিকই খেয়েছে এবং তার ভুল ভেঙেছে। পরে লাজুক হেসে আয়মানের রান্নার হাতে প্রচুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। হঠাৎ ঘুমের মধ্যে কি এমন হলো যে সাথে সাথেই সুইসাইড অ্যাটেম্প্ট করার সিদ্ধান্ত নিল মেয়েটা? আর কোনো সমস্যা হলে তো বারবার বলেই দিয়েছিল সংকোচ বোধ না করে ফ্রি মাইন্ডে তাকে সবকিছু শেয়ার করতে। তা না করে মেয়েটা সুইসাইড করার দুঃসাহস দেখাচ্ছে বারবার। হঠাৎ শক্ত করে চোয়াল চেপে ধরে বলল, কি করতে নিয়েছিলে আবার? কেন এমন করছো বলো তো? আমাকে শান্তিতে থাকতে দেবে না তুমি? জানি না কি এমন পাপ করেছিলাম যেই পাপের শাস্তি তুমি আমায় এইভাবে অকারণে দিচ্ছ। ফনা তোলা সাপের মতো ফসফস করছে নন্দিনী। আয়মান এবার গলা চেপে ধরে বলল, তোমার মরার যেহেতু এতই শখ, আমিই বরং তোমাকে মেরে ফেলি কেমন?
আমার হাতেই মরে যাও, তাহলে আর জাহান্নামী হবে না। তোমার জন্য না হয় আমিই জাহান্নামী হই। বলো, মেরে ফেলি? নন্দিনী রিয়াক্ট করল না, পাথুরে মূর্তির মতো চোয়াল খিচে রাখল। আয়মান গলা ছেড়ে দিয়ে জোরে একটা শ্বাস ফেলে শক্ত গলায় ধমকে উঠে বলল, এমনি সমস্যা কি তোমার বলো? এমন করছো কেন বারবার? মাথার তার কি সব শিরে গেছে তোমার? নন্দিনী কেঁপে উঠল, চোখ বেয়ে হঠাৎ জল গড়াতে লাগলো। আয়মান নিজেকে ধাতস্থ করে গলা ছেড়ে দিয়ে চিবুক তুলে বলল, বারবার কেন এমন করছো বলো? নন্দিনী ইতস্তত বোধ করল। আয়মান স্থির নেত্রে তাকিয়ে রইল। এবার শান্ত গলায় বলল, তুমি আমাকে বন্ধু মনে করে সব বলতে পারো, একদম সব। আমি কিচ্ছু মনে করব না, কথা দিলাম, গড প্রমিস। নন্দিনী ছটফট করল, রক্তে ভেজা ঠোঁট দুটো দোলন চাপার ন্যায় নড়ে চড়ে উঠল। আয়মান একটা টিস্যু দিয়ে রক্ত মুছে কোমল গলায় বলল, খারাপ স্বপ্ন দেখেছ? কিংবা বাবা মার কথা মনে পড়েছে? সবাইকে মিস করছো তাই না? অস্ত্রসিক্ত আঁখি পল্লব জোড়া ঝাপটাল নন্দিনী। দু চোখ বেয়ে অনর্গল জল গড়াতে লাগলো জলপ্রপাতের ন্যায়। আয়মানের ভীষণ মায়া হলো, মারবে না বলে আবারও গায়ে হাত তুলে ফেলল রাগের মাথায়। হঠাৎ ভাইয়ের ওপরে কাঁকার সমান ক্ষোভ জন্মালো। তার ভাই যাওয়ার সময় এই পাগল বদ্ধ উন্মাদ মেয়েটাকে নিয়ে গেলে এমন কিছুই হতো না। মেয়েটা এখন বিষণ্ণতায় ভুগে, রাগে, ক্রোধে, জিদে যখন যা ইচ্ছে তাই করছে। ভালো মন্দের পার্থক্যটুকুও নির্ণয় করতে পারছে না। একটা বড় মান সম্মানের কথাটুকুও ভাবছে না। সেই বারবার সুইসাইড অ্যাটেম্প্ট করছে। আজ সে নাইলে কি হতো? সকালবেলা লাশ বের করা লাগতো, ফাঁসতো সে নিজেই, খুনির অপবাদ মাথায় নিতে হতো। আয়মান দিক বিদিক শূন্য হয়ে গেল। কিন্তু সে তো সর্বাধিক চেষ্টা করছে মেয়েটাকে হাসি খুশি রাখতে। মুভ অন করার জন্য মান সম্মান সবকিছুকে জলাঞ্জলি দিয়ে নিয়ে এলো প্রকৃতির সান্নিধ্যে, তাও সেই লাউকদুর কাহিনীর মতোই। আয়মান তপ্ত শ্বাস ফেলল। আর কত করবে সেই মেয়েটার জন্য, অর্থাৎ তার ভাইয়ের গার্লফ্রেন্ড হোক কিংবা সহধর্মিনীর জন্য। দৃষ্টিকুটি জেনেও সে সবকিছু হাসি মুখে করার চেষ্টা করছে। তার অন্তরের খবর তো সে জানে, কতটা বিষাদ, দুঃখ, কষ্ট বুকে চেপে সে করছে। সময় দিচ্ছে, তাও মেয়েটা শুধরানোর চেষ্টা করছে না, বোঝার চেষ্টা করছে না। নন্দিনী তপ্ত চোখে তাকিয়ে রইল, যেন এক্ষুনি গিলে ফেলবে আয়মানকে। বুঝাই যাচ্ছে মেয়েটা জিদ এখনো কমেনি, বরং একসাথে দুটো থাপ্পড় খেয়ে আরও বেড়েছে। আয়মানের মনে হচ্ছে সে ইচ্ছে করেই সাপের লেজে পা দিয়েছে, যখন তখন কালনাগিনী ছোবল মারতে পারে। আর সেটা ফনা তোলা সাপের মতো ফুসফুস করার শব্দটাই জানান দিচ্ছে। আয়মান শান্ত করার চেষ্টা করে বলল, সেই যাই হোক না কেন, তোমার যে কোনো প্রবলেম হলে তুমি আমাকে একটাবার বলতে পারতে। তা না করে কেন বারবার সুইসাইড অ্যাটেম্প্ট করার মতো বোকামো করছো? তুমি জানো না সুইসাইড করলে মানুষ জাহান্নামে যায়? চলো আমরা ফিরে যাই, অনেক দিন তো থাকলাম, পরে না হয় সবাই মিলে ফ্যামিলি ট্রিপে আসবো, একটা গেট টুগেদার করব, তখন অনেক মজা করবে। যাওয়ার কথা শুনে নন্দিনীর মুখের রং ফ্যাকাশে হয়ে চোখমুখ ভয়ার্ত দেখালো। আয়মান কিছু আন্দাজ করতে পেরে বলল, ভয় পাও না, আমি সবসময় তোমার সাথে আছি, বললাম না? আমি থাকতে তোমার কিসের এত ভয়? তুমি আমার উপর নির্দ্বিধায় তোমার শতভাগ কনফিডেন্স রাখতে পারো। আয়মান আশ্বস্ত করল। নন্দিনী চোখের চাহানি নরম করল। বর্তমান কিংবা ভবিষ্যৎ সম্পর্কে তুমি আমার কি হবে সেটা আমি জানতে চাই না নন্দিনী। তবে শোনো, আজ থেকে আমরা শুধু ভালো বন্ধু হয়ে একসাথে থাকতে চাই, আর কিছু না। তুমি আমাকে বন্ধু ছাড়ে আর কিছু ভেবো না, আমিও ভাববো না, বুঝেছো? আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে কি না হয়েছে সেটা আমি এখনো জানি না, জানার ইচ্ছেও নেই। তবে শোনো, আমি এখন দেবর ভাবির সম্পর্কটা আপাতত এই কদিনের জন্য আমাদের মধ্যে আনতে চাইছি না, চাইও না, কারণ তাহলে ব্যাপারটা দৃষ্টিকটু দেখাবে, ইভেন এখনও দেখাচ্ছে। আর শোনো, আমরা যে কদিন একসাথে আছি শুধু ভালো বন্ধু হয়ে থাকবো। আমাদের মধ্যে কোনো দেবর ভাবির সম্পর্কটা যেন আপাতত এখন না আসে, পরেরটা পরে আসবে, বাট এখন না। আমরা জাস্ট ভালো বন্ধু হয়ে থাকতে চাই। আমাদের সম্পর্কের সমীকরণটা শুধুই ভালো বন্ধু, ব্যতীত আর কিছু না। আর কেউ তোমাকে আমাদের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে যথেষ্ট ইগনোর করবে, আর না পারতে বলবে আমরা শুধু ভালো বন্ধু, এর অন্য কিছু বলবে না।
একনাগাড়ি কথাগুলো বলে আয়মান শ্বাস ফেলে দেয়াল ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, যাও, একদম কোনো টেনশন করো না, লক্ষ্মীর মেয়ের মতো এবার ঘুমিয়ে পড়ো। আর শোনো, আমরা আজ রাতে ফিরে যাব। নন্দিনী হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। আয়মান স্থির নয়নে তাকালো। নন্দিনী হঠাৎ রুদ্রমূর্তির রূপ ধারণ করে শক্ত গলায় বলল, আপনি আমার গায়ে আবার হাত তুললেন, আর এখন বন্ধু বন্ধু বলছেন? এই মুহূর্তে এমন প্রশ্ন আশা করেনি আয়মান। শক্ত গলায় বলল, বাধ্য করেছ। আপনি তখন গড প্রমিস করেছিলেন। ভুলিনি। আপনি আমার গায়ে হাত তুললেন কেন? রাগের মাথায় তুলে ফেলেছি। সরি, সরি মাই ফুট। আয়মান তপ্ত শ্বাস ফেলে বাইরের দিকে ঘুরে তাকালো। নিজেকে ধাতস্থ করে বলল, তুমি যে বারবার সুইসাইড করার চেষ্টা করছো, এটা কোনো সমাধান? নন্দিনী কেঁদে উঠল। জোরে জোরে শ্বাস ফেলে বলতে লাগলো, তাতে আপনার কি? আমার অনেক কিছু, কারণ তুমি এখন আমার দায়িত্ব, আর আমি এই মাত্র তোমার সাথে ফ্রেন্ডশিপ করলাম। না, তাতে আপনার কিচ্ছু না, দায়িত্ব মাই ফুট, লাগবে না ফ্রেন্ডশিপ করা। নন্দিনী, রিল্যাক্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নন্দিনী নিজের চুলগুলো দু হাতে খামচে ধরে চিৎকার করে বলল, কিসের রিল্যাক্স, কিসের ট্রাই টু আন্ডারস্ট্যান্ড? আমার বাঁচতে ইচ্ছে না, মরতে ইচ্ছে করে, সব অসহ্য লাগে, বিতৃষ্ণা লাগে এই পৃথিবী। আপনি ফিরে যান, আমার কি কাউকে লাগবে না? আয়মান বুঝতে পারল সে ফিরে গেলে নন্দিনীর জন্য সুইসাইড করার ব্যাপারটা আরও ইজি হবে। নিজেকে সামলে বলল, সবকিছু একটু ঠিকঠাক মতো চলছে, তাহলে তুমি কেন অহেতু কেমন করছো? তোমার মাইন্ড ফ্রেশ করো, এখনো পর্যাপ্ত সময় আছে। হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক মতো চলে। তো তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা এক এক করে মনে পড়ে প্রিয়জনদের ভুল বোঝা, তাদের অবহেলা, অবিশ্বাস, বারবার বিশ্বাসঘাতকতা, সব এক এক করে মনে পড়ে। তখন প্রচুর বিষণ্ণতায় ভুগি। আকস্মিক কি জানি হয়, প্রচুর অশান্তি লাগে, তারপর প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, অসহায় অসহায় ফিল করি নিজেকে। এরপর অসহায়ত্ব বেড়ে যায়, একাকিত্ব বেড়ে যায়, প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, কান্না পায়, দুঃখ হয়, কষ্ট হয়। তখন নিজের দুঃখ, কষ্ট, অসহায়ত্ব, একাকিত্ব কাউকে বুঝাতে পারি না। যার সাথে কথা বলতে মন চায়, তখন তাকে কাছে পাই না। মন খারাপের পরিমাণ তখন আরও দ্বিগুণ বেড়ে যায়। নিজের ওপর তখন আর নিয়ন্ত্রণ থাকে না, হ্যালুসিনেশন হয়, বারবার একই বাজে স্বপ্ন দেখি। আমার অস্থিরতা বাড়ে, পাগল পাগল লাগে তখন নিজেকে। আমি নিজের ওপর তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমার সময়গুলো বড্ড খারাপ যাচ্ছে, বড্ড খারাপ। আমার দম বন্ধ লাগে, হাঁসফাঁস লাগে এই জীবন, বাঁচতে ইচ্ছে করে না, বিষাদময় আর বিষণ্ণ বিষণ্ণ লাগে। আপনি কেন বাঁচান আমাকে? আপনি ফিরে যান, আপনার দায়িত্ব পালন করতে হবে না। সব শুনে আয়মান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল নন্দিনী সিরিয়াস ডিপ্রেশনে ভুগছে। হাসি খুশি দেখালেও ভেতরটা কাউকে বলতে পারে না মেয়েটা, আর তাই হুটহাট এমন ডিসিশন নিচ্ছে। আজ প্রচণ্ড ইমোশনাল হয়ে তাকে এইসব বলে ফেলেছে, হয়তো দুঃখের পরিমাণটা বেশি হয়ে গেছে বলে। আয়মান ডিসিশন নিল নন্দিনীর প্রতি আরও কঠোর নজরদারি রাখবে। মেয়েটা কখন কি করে বসে বলা যায় না। সে কক্সবাজার আসার সময় তার মাকে নন্দিনীর ব্যাপারে সব খুলে বলেছিল এবং কথা দিয়েছিল নন্দিনীর কোনো ক্ষতি হতে দেবে না, যতদিন না তার ভাইয়ের হাতে তুলে দিতে পারছে ততদিন। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা রাতে ঢাকায় ফিরে যাব, কেমন? আপনি যান, আমি যাব না। আমি থাকতে পারবো বলেছি না। তাহলে অদিতিকে আসতে বলি। লাগবে না কাউকে। ছিটকার করে বলল কথাটা। আয়মান আর কথা বাড়ালো না। একটা বললেই মেন্টাল টক্সিক মেয়েটা তিনটা বলবে, এভাবেই ভোর হবে, আর উল্টাপাল্টা কোনো অঘটন ঘটায় পার হিসেব নেই। একটা ইঞ্জেকশন এমে নন্দিনী টের পাওয়ার পূর্বেই পুশ করে দিল ঘাড়ে। ক্ষণবাদেই নন্দিনী ঘুমে ঢলে পড়ল। মেয়েটার এখন পর্যাপ্ত ঘুম দরকার। অস্থির অশান্ত মস্তিষ্কের রেস্টের প্রয়োজন। জানালার গ্রিল গলিয়ে মায়াবী চাঁদের জ্যোৎস্না এসে পড়ল নন্দিনীর ঘুমন্ত চোখে মুখে। আজকে চাঁদটা বড্ড মায়াবী দেখাচ্ছে। বেডের ওপর আরেকটা ঘুমন্ত চাঁদ। আয়মান কিছু সময়ের জন্য থমকে যায়, মুগ্ধ হয়, মোহাবিষ্ট নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ। নন্দিনীর মায়াবী মুখখানির মায়াজালে আবারও ফেসে গেল সে। একসময় ঘোর লেগে যায়। আয়মান বুঝতে পারল সে এখানে আর 1 মিনিট থাকলে খারাপ কিছু ঘটে যাবে, একদম অনাকাঙ্ক্ষিত খারাপ কিছু। আয়মান দ্রুত রুম ত্যাগ করে। নন্দিনীর ভাবনা মাথা থেকে বের করে ভাবল
বিকেলে একবার সমুদ্র দেখে তারপর রাতেই ফিরে যাবে, তবে ঢাকায় নয়। আম্মু আম্মু বলে চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তোলা মেয়েটাকে আজ 6 দিন দেখেন না নাহিদা শিকদার। এটা তিনি বিশ্বাসই করতে পারেন না। প্রতিদিন মেয়ের খোঁজ পাওয়ার আশায় পেপার চেক করেন। আজও সকালবেলা চোখে চশমা পরে পেপারে চোখ বুলাচ্ছেন। হঠাৎ পেপারের প্রথম পাতার উপরের হেডলাইনে লেখা, কক্সবাজার সমুদ্র পাড়ে ঝিনুক কুড়াতে গিয়ে এক 25 বছরের লাশময়ী তরুণীকে রঙিন কাঁকড়ার তাড়া। হেডলাইনটা পড়ে ছবিটা দেখলেন। ছবিতে নীল গাউন পরা একটি তরুণী দৌড়াচ্ছে, সেই ছবি পেপারে দেওয়া। তবে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু নিজের মেয়ের মতোই লাগছে। নাহিদা শিকদার কৌতূহলী হয়ে সংবাদটির হেডলাইন পড়ে বিস্তারিত পড়তে নিতেই হঠাৎ জরুরি একটা কল এলো। নাহিদা শিকদার অন্যমনস্ক হয়ে গেলেন। কথা বলা শেষে গুরুত্বপূর্ণ এক জায়গায় ফোন করে কিছু তথ্য জোগাড় করে বাঁকা হেসে বললেন, আমি আসছি। কাচের জানালার টেনে দেওয়া পর্দার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদের সূক্ষ্ম রশ্মি চোখের উপর পড়তেই নড়ে চড়ে উঠল নন্দিনী। প্রায় ভোরের দিকেই ঘুমিয়েছিল সে, একদম উঠতে ইচ্ছে করছে না। তবুও হোটেল রুম ক্লিনারের ডাকে উঠে গেল। ফ্রেশ হয়ে কালকের 20 আনা ঝিনুকগুলো দেখতে লাগলো। সবগুলো ঝিনুক দেখে মনটা ভরে গেল। কক্সবাজারের একটা স্মৃতি তার কাছে আজীবন থাকবে। তার শোকেসের সৌন্দর্য বৃদ্ধির করার জন্য বন্দী থাকবে ভাবতেই ভালো লাগছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, কোনো মুক্তওয়ালা ঝিনুক পেল না নন্দিনী। সে লোকমুখে শুনেছিল সমুদ্রের মুক্তওয়ালা ঝিনুক নাকি সৌভাগ্যবতীরা পায়, কিন্তু সে তো পায়নি। তাহলে সে কি সৌভাগ্যবতী নয়? হঠাৎ মনটা মলিন হয়ে গেল। ভোররাতের ঘটনা মনে পড়তে হাত চলে গেল গালে। আইমান তাকে মোট 3টে থাপ্পড় দিয়েছে এই পর্যন্ত। চোখজোড়া জলে টই টম্বুর হয়ে গেল বর্ষার ভরা বিলের মতন। আইমান ব্রেকফাস্ট করার জন্য ডাকল, নন্দিনী শুনেও রেসপন্স করল না। অভিমান জন্মালো। আইমান এবার দাঁতে দাঁত চেপে এগিয়ে এসে দেখল নন্দিনী ঝিনুকগুলো নাড়াচাড়া করছে। তোমায় ডেকেছি, শুনেছ? প্রত্যুত্তর এলো না। কানে শুনতে পাও না নাকি থাপ্পড় খেয়ে বয়রা হয়ে গেছো? কোনটা? মারবো আরো 3টে? নন্দিনী ভয়ার্ত চোখ জোড়া তুলে চাইল। দানবের হাতে থাপ্পড় খেয়ে তার উচিত শিক্ষা হয়েছে, আরও 3টে খেলে পটল তুলবে। আইমান থমকে গেল চোখের জল দেখে। মনটা নরম হয়ে গেল। নরম গলায় জিজ্ঞেস করল, মন খারাপ কেন? নন্দিনী কথা বলল না। আচ্ছা শোনো, ব্রেকফাস্ট করে নাও, আমরা ঝিনুক মার্কেটে ঘুরব, তারপরই রাতে ফিরে যাব। ঘড়িতে সকাল 11টার কাটাই ছুঁই ছুঁই রিসর্টের জানালা ডিঙিয়ে সকালের মিষ্টি রোদ্দুর আসছে। খুব হালকা শীত শীত আবহাওয়া। পূব আকাশে সূর্যটা একটু উপরে উঠে কমলা রোদ মাখিয়ে দিচ্ছে ধরণীকে। নন্দিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করছে। একটা হোয়াইট কালারের পার্লের উপর নিখুঁত কারুকাজ করা হাঁটু অবধি ফ্রক পরেছে। কালার করা ছোট্ট ছোট্ট টিউলগুলো ছেড়ে দিয়েছে কাঁধের দুপাশে। হালকা সাজ আর ঠোঁটে গোলাপি রঙের একটু লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে গেল। লিভিং স্পেসে আসতেই আয়মানের চোখ পড়ল নন্দিনীর দিকে। সে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল, কিন্তু মহারানী এলিজাবেথের তো গোটা একদিন লেগে যায় রেডি হতে। নন্দিনীকে দেখা মাত্রই আয়মান দাঁত মুখ খিঁচিয়ে বলল, এই ড্রেস আপে বাইরে যাবে? আমি এইভাবেই যাই, কিন্তু আমার সাথে তুমি এইভাবে কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আপনি যান, আমি যাব না। বলেই রুমে চলে যেতে নিলে পেছন থেকে শুনতে পায়, থাপ্পড় খাওয়ার শখ জেগেছে তোমার? নন্দিনী দাঁড়িয়ে পড়ল, পিছু ফিরে বলল, ভয় দেখান আমাকে? হ্যাঁ দেখাই। নন্দিনী নাক ফুলালো। আয়মানের হাসি পেলেও হাসল না। দামড়া একটা মেয়ে এইসব শর্ট ড্রেস আপে নাকি ঘুরবে, ভাবতেই আয়মানের মেজাজ খারাপ হলো। মাথায় গোবরে ভরা মেয়েটা জানে তার শারীরিক গঠন কেমন। এই শোনো, ভালো করে নিজেকে আয়নায় দেখে নিও। দেখেছি। তুমি ছোট্ট খুকি নও, বুঝেছো? নিজেকে ওপর নিচ থেকে আরও একবার চেক করলে বুঝতে পারবে। যাও, এই ড্রেস চেঞ্জ করে চুড়িদার পরে আসো। তোমার জন্য যথেষ্ট ড্রেস কেনা হয়েছে। ডিসগাস্টিং। পরবো না, বাধ্য করো না। চুড়িদার পরে নন্দিনী চোখের জল ফেলতে ফেলতে ফের রেডি হলো। আয়মানের রাগের মাত্রা আরও বাড়ল। এবার চেঁচিয়েই বলল, ওড়না কই? আমি ওড়না পরি না, কারণ তুমি বলিউড নায়িকা ঐশ্বর্যা রায় উদম গায়ে কোনো সিনেমার শুটিং করতে যাচ্ছ। নন্দিনী ফুঁসে উঠল। আয়মান উঠে এসে মুখ বরাবর দাঁড়ালো, চোয়াল শক্ত করে বলল,
পরপুরুষের সামনে খোলামেলাভাবে উপস্থাপনা করে নিজেকে অহেতুক সুন্দরী ভেবো না মেন্টাল মেয়ে, কারণ তোমার চেয়েও অধিক সুন্দরীরা পর্দার আড়ালে লুকিয়ে থাকে। আজ থেকে নিজের রূপ, যৌবন, সৌন্দর্য সব নিজের প্রিয় মানুষটার জন্য নিজের আমানত রাখা উচিত, অন্যদেরকে প্রদর্শন করিয়ে বেড়ানোর জন্য নয়। নন্দিনী চুপ করে রইল। আয়মান আবারও বলল, এই মেয়ে শোনো, তোমার এই জেদ কমাও। আমার ভাই তোমাকে ভালোবাসে বিধায় মানুষ করতে পারেনি তাতে কি, কিন্তু আমি করব। যাও ওড়না নিয়ে আসো, শরীর ঢাকো। এত জোরে ধমকি মেরে কথা বলে নন্দিনী কেঁপে উঠে চলে গেল রাগে গজগজ করতে করতে। আয়মান হতাশ শ্বাস ফেলল। এটা মেয়ে মানুষ নাকি এলিয়েন? একটা মেয়ে এত ঘাড়তেরা কিভাবে হয়? আমার ভাইয়ের কপাল শেষ। আচ্ছা, তার ভাইয়ের সাথেও কি এমন করে, নাকি ভয়ে ভেজা বেড়ালের মতো মিউ মিউ করে, কোনটা? আয়মান সোফায় বসল, মাথার চুলগুলো খামচে ধরে বলল, এই জাতীয় পাগল মেয়েদেরকে সোজা কথায় কাজ হয় না, বাঁকা কথায় তো একদমই হয় না। আসলে এদের কোনো কথাতেই কাজ হয় না। এদের ভালো লাগলে এরা কথা শুনবে, না হয় দুনিয়া উল্টে গেলেও শুনবে না। ও গড, আমি আর টলারেট করতে পারছি না এই মেন্টাল টক্সিক মেয়েটাকে। আরও কয়েকদিন এর সাথে থাকলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। যেখানে আমি করি হাজার হাজার পাগলের চিকিৎসা, সেখানে এই মেয়ে আমাকে পাগলের চিকিৎসা করবে পাগল হওয়ার জন্য। কথায় আছে না, সঙ্গদোষে লোহাও ভাসে, আমিও পাগলের সাথে থেকে পাগল হয়ে যাব। শুনতে পেয়ে নন্দিনী দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। নন্দিনীকে দেখে আয়মান উঠে দাঁড়ালো। এবার চোখে চোখ রেখে বলল, নারীর সৌন্দর্য তার বডি শেপে না। একজন নারীর আকর্ষণ করার ক্ষমতা তার শরীরে নেই। একজন নারী আকর্ষণীয় হয়ে তার সোলে লুকানো আগুনে। মাইন্ডের ঝিনুকমালা। হ্যাঁ, মেয়েটার রূপ নয়, আগুন রূপই তাকে বারবার আকৃষ্ট করছে। নন্দিনী কেঁপে কেঁপে উঠল। মানুষটা কি বলল তাকে? ঝিনুকমালা? ভুল শুনল না তো? জিজ্ঞেস করার সাহস হলো না। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।